নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা রিটেস্ট সিরিজের এক্সাম 3 এ 10টি কোশ্চেনের ডিটেলস আলোচনা করব। পূর্বের ন্যায় আবারও বলবো, যারা এই পরীক্ষাটি দিতে পারোনি তারা ভিডিও ডেসক্রিপশন থেকে কোশ্চেনটি ডাউনলোড করে এক্সাম দিয়ে অ্যান্সার মিল নিতে পারো এবং নিজেকে উপযুক্ত ও যথার্থ তৈরি করে নিতে পারো। তো শুরু করছি এক্সাম 3 এ 10টি প্রশ্নের ডিটেলস সলিউশন। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনটি প্রযোজ্য। তো আমরা জানি জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। এখন যদি আমরা অপশনগুলোর দিকে দেখি, তাহলে দেখো বি অপশনে বলা হয়েছে ফোর্স ইকুয়াল টু 0। এর অর্থ হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে কোনো বল কাজ করবে না, যেটি একবারেই ভুল। তাই অপশন বি হবে না। অপশন সি তে দেখো ফোর্স ইকুয়াল টু এমভি বলে দেওয়া আছে, যেটি ফর্মুলাটিই ভুল আছে। এবং অপশন ডি তেও দেখো এফ ইকুয়াল টু এমজিএইচ বলে দেওয়া আছে। তো আমরা জানি পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তির ফর্মুলা হয় ই ইকুয়াল টু এমজিএইচ। তাই অপশন ডিও হবে না। তাহলে পড়ে থাকলো কি অপশন এ এফ ইকুয়াল টু এম এ, এবং যেটি দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। এবং আমরা জানি জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য। তাই এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন এ। নেক্সট 2 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে 3 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং সেটি একটি স্থির বস্তুর সাথে অস্থিতিস্থাপক সংঘর্ষে যুক্ত হয়। সুতরাং প্রথম বস্তুর ভর m1 ইকুয়াল টু 3 কেজি এবং তার প্রাথমিক বেগ u1 সমান 4 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুটি দেখো ভর আমাকে এখানে বলে দেওয়া নেই এবং যেটি আমাকে বার করতে হবে। আর কি বলে দেওয়া আছে না, দ্বিতীয় বস্তুর বেগ প্রাথমিক বেগ কত না 0। এবং সংঘর্ষের পর বস্তু দুটি কি হয়েছে, যুক্ত হয়ে গেছে। যৌথ কথার অর্থ অর্থাৎ যুক্ত হয়ে গেছে। এবং যুক্ত হওয়ার পর তাদের বেগ কত হয়েছে না, তাদের ফাইনাল বেগ অন্তিম বেগ কত হয়েছে না 2 মিটার পার সেকেন্ড। সুতরাং এই প্রবলেমটি সলিউশন করতে হলে কি করতে হবে, আমাকে ভরবেগ সংরক্ষণ সূত্র লাগাতে হবে। তো আমরা জানি ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু, যেহেতু দুটি বস্তু যুক্ত হয়ে গেছে তাই আমরা এখানে লিখব m1 প্লাস m2 এবং তার অন্তিম বেগ। এখন আমরা যদি মানগুলি বসিয়ে দিই তাহলে আমরা পাই পরের লাইনে for 3 into 4 plus m2 into 0 equal to 3 plus m2 into 2। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 12 equal to 3 plus m2 into 2 or 6 equal to 3 plus m2 or m2 equal to 3। সুতরাং যৌথ বস্তুর ভর হবে অর্থাৎ m1 প্লাস m2 র মান হবে 3 প্লাস 3 অর্থাৎ 6 কেজি। সুতরাং 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি 6 কেজি। নেক্সট 3 নম্বর প্রশ্নে দেখো এখানে বলে দেওয়া আছে একটি পাথরকে খাড়া উপরের দিকে ছোঁড়া হলো, সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায় পৌঁছে ওর বেগ 10 মিটার পার সেকেন্ড হয়। তো এখানে দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, অর্ধেক উচ্চতায় বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড এবং এখান থেকে আমাকে কি নির্ণয় করতে বলেছে, সর্বোচ্চ উচ্চতা কত। তো আমাদেরকে কি কি ডেটা সাপ্লাই করা আছে না, যখন উচ্চতার মান সর্বোচ্চ উচ্চতার অর্ধেক তখন বেগের মান কত না 10 মিটার পার সেকেন্ড। এখন সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করবার পূর্বে আমরা বস্তুর প্রাথমিক বেগ কত সেটির মান বের করব। তো আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বস্তুর অন্তিম বেগ কত হয় না 0। তো এখন উলম্ব গতির ক্ষেত্রে আমরা জানি একটি সমীকরণ আছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। তো সর্বোচ্চ উচ্চতায় আমরা বেগের মান যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি u স্কয়ার মাইনাস 2gh এবং u স্কয়ার মান পাচ্ছি 2gh। এখন দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ যখন উচ্চতার মান সর্বাধিক উচ্চতা অর্ধেক, সেক্ষেত্রে যদি আমরা উলম্ব গতির সমীকরণটি আমরা ব্যবহার করি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh
তাহলে কি পাচ্ছি না, দেখো এখানে ভি ড্যাশ স্কোয়ারের মান কত না 10 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ারের মান দেখো আমরা এখানেই পেয়ে গেছি। তো এই মানটা যদি নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি দেখো 2gh মাইনাস 2gh/2, কারণ এখানে এই টেস্টের মান h/2। তাহলে পরের লাইনে আমরা কি পাচ্ছি 100 ইকুয়াল টু 2gh মাইনাস, এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি না শুধু gh, or 100 equal to gh, or h equal to 100 by g। এখন দেখো g এর মান এখানে বলেই দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা h এর মান পাচ্ছি কত 10 মিটার। সুতরাং 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 10 মিটার। নেক্সট 4 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে বলা হয়েছে ইউ বেগে উল্লম্ব দিকে ছুড়ে দেওয়া একটি বস্তু 4 সেকেন্ড পর আবার তার অন্তিম অবস্থায় ফিরে আসে, তাহলে ইউর মান কত? তো এই প্রশ্নটি আমরা কিভাবে করব? শুরু করার আগে আমরা জানি যে কোনো বস্তুকে যদি উপর দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে সেটি সর্বোচ্চ অবস্থানে যেতে যা সময় নেয়, সর্বোচ্চ অবস্থান থেকে নিচে নামতে ঠিক একই সময় নেয়। সুতরাং প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে টোটাল সময় 4 সেকেন্ড, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সময় 4 সেকেন্ড, অর্থাৎ শুধু উপরে উঠতে অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ অবস্থানে আসতে সময় লাগে 2 সেকেন্ড। তো এইটি ধরে আমরা ক্যালকুলেশন করব। আমরা জানি উলম্ব গতির ক্ষেত্রে ভি সমান ইউ মাইনাস জিটি, যেহেতু বস্তুটি ঊর্ধ্ব দিকে গতিশীল তাই এখানে ত্বরণ নেগেটিভ। তো সর্বোচ্চ অবস্থানে আমরা জানি বেগ কত হয় 0, এবং দেখো এখানে ইউর মান বার করতে হবে তাই ইউ রেখে দিচ্ছি, জি এর মান 10 এবং টি এর মান কত না 2, এবং পরের লাইনে আমরা পাচ্ছি ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। সুতরাং 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি 20 মিটার পার সেকেন্ড। নেক্সট 5 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে বলা হয়েছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিম্নলিখিত কোনটি সত্য। তো কোশ্চেনটি করবার আগে আমাদেরকে জানতে হবে জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে। না, সমবেগে গতিশীল যে কোনো নির্দেশতন্ত্রকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে, অর্থাৎ সেখানে ত্বরণ থাকা যাবে না। অর্থাৎ ত্বরণ থাকা যাবে না মানে অর্থাৎ ত্বরণের মান 0 হতে হবে, এবং ত্বরণের মান 0 হওয়া মানে বেগের মান হবে কনস্ট্যান্ট। এখন ত্বরণ 0 হওয়ার অর্থ ওই নির্দেশতন্ত্রে বলের মান F equal to ma 0, যেহেতু ত্বরণের মান 0, অর্থাৎ ওই নির্দেশতন্ত্রে কোনো ধরনের বল কাজ করবে না। আর আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পড়ে এসেছিলাম যে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলবে। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন এও সঠিক এবং অপশন বিও সঠিক, কিন্তু অপশন সি হবে না, তার কারণ এখানে হচ্ছে ত্বরণ থাকবে না, কোনো ধরনেরই ত্বরণ এখানে উপস্থিত থাকবে না। তাই 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, এ এবং বি উভয়। নেক্সট 6 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে বলা হয়েছে একটি বস্তু রৈখিক ভরবেগ সময়ের সাথে সমানুপাতিক হলে বল কি হবে। অর্থাৎ বলে দেওয়া আছে পি সমানুপাতিক মোমেন্টাম ভরবেগ সমানুপাতিক সময় টি। আমরা জানি ফোর্সের অর্থাৎ বলের একটি ফর্মুলা আছে এফ ইকুয়াল টু ডিপি বাই ডিটি, ভরবেগের পরিবর্তনের হারই হলো বলের মান, যা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই। এখন পি সমানুপাতিক টি সমীকরণটিতে সমানুপাতিক চিহ্নটি উঠালে আমরা লিখতে পারি পি সমান কনস্ট্যান্ট ইন্টু টি, অর পরের লাইনে সমীকরণটিকে আমরা যদি টি এর সাপেক্ষে অবকলন করি তাহলে আমরা পাই ডিপি বাই ডিটি ইকুয়াল টু কনস্ট্যান্ট। সুতরাং 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ, এফ ইকুয়াল টু ধ্রুবক। নেক্সট 7 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে বলা হয়েছে 5 কেজি ভরের একটি বস্তু 3টি টুকরোয় পরিণত হয়েছে এবং টুকরোগুলির ভরের অনুপাত আমাকে বলে দেওয়া হয়েছে 1:1:3, এবং আর কি বলে দেওয়া হয়েছে সমান ভরের টুকরো দুটি পরস্পর লম্বভাবে প্রত্যেকে 21 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। অর্থাৎ সমান ভরের যে দুটো বস্তু
তাদের প্রত্যেকের বেগ 21 মিটার পার সেকেন্ড হলে সবচেয়ে ভারী টুকরোটির বেগ কত? তো এই প্রবলেমটি আমরা কিভাবে সলিউশন করব? না, এটি আমরা ভরবেগ সংরক্ষণ সূত্র দিয়ে সলিউশন করব। কিন্তু তার আগে আমাকে এখানে মনে রাখতে হবে যে দুটি সমান টুকরোর কথা এখানে বলে দেওয়া হয়েছে সেই দুটি পরস্পর লম্বভাবে গতিশীল এবং এই দুটি কণার লব্ধি যেদিকে গতিশীল হবে তার বিপরীত দিকে তৃতীয় ভারী কণাটি গতিশীল হতে হবে, তবেই এখানে সংরক্ষণ সূত্র কিন্তু লঙ্ঘিত হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এখন ধরে নিচ্ছি সমান ভরের যে দুটি কণার কথা বলা হয়েছে তাদের প্রত্যেকের ভর 1 কেজি এবং ভারী যে বস্তুটি তার ওজন 3 কেজি। সুতরাং যে দুটি বস্তু পরস্পর লম্বভাবে গতিশীল তাদের প্রত্যেকের ভরবেগ হবে p1 equal to p2 equal to mv। এখানে m এর মান 1 ধরে নিচ্ছি এবং বেগের মান 21 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 21 কেজি মিটার পার সেকেন্ড। এখন তাদের লব্ধি কত হবে? না, তাদের লব্ধি হবে p net equal to root over 21 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার, অর্থাৎ √2 into 21 কেজি মিটার পার সেকেন্ড। এখন ভরবেগ সংরক্ষণ সূত্র অনুযায়ী এই লব্ধি ভরবেগ হবে তৃতীয় ভারী কণাটির ভরবেগের সঙ্গে সমান কিন্তু বিপরীতমুখী, অর্থাৎ √2 ইকুয়াল টু ভারী কণাটির আমরা ধরে নিচ্ছি ভর 3 এবং তার বেগ আমাকে নির্ণয় করতে হবে, ধরে নিচ্ছি তার বেগ v। और পরের লাইনে আমরা পাচ্ছি 7√2 ইকুয়াল টু v और v ইকুয়াল টু 7 ইন্টু আমরা জানি √2 এর মান 1.41, এখন এটি গুণ করলে আমরা পাচ্ছি 7 একে 7, 7 4 28 8, হাতে রইল 2, 7 একে 9, 9.87, অর্থাৎ আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ 9.9 মিটার পার সেকেন্ড। নেক্সট 8 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে বলা হয়েছে নদীর জল বাঁধ থেকে 19.6 মিটার নিচে থাকা টারবাইনের চাকায় পড়ে, টারবাইনের জলের বেগ কত? তো এখানে আমাকে দেখো উচ্চতার মান বলে দেওয়া আছে 19.6 মিটার এবং জলের প্রাথমিক বেগ u ইকুয়াল টু 0। এখন অভিকর্ষ বলের প্রভাবে জল উপর থেকে নিচের দিকে পড়ছে, অতএব এক্ষেত্রে আমাকে উলম্ব গতির সমীকরণ ব্যবহার করতে হবে। আমরা জানি v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন দেখো আমাকে প্রশ্নে বলে দেওয়া হচ্ছে h এর মান 19.6 মিটার, তো আমরা ক্যালকুলেশন সুবিধার্থে এটিকে 20 মিটার ধরে নেব। সুতরাং v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g সমীকরণে আমরা যদি মানগুলি বসিয়ে দিই তাহলে পাই 0 প্লাস 2 ইন্টু g এর মান আমরা এখানে 10 ধরে নেব এবং h এর মান 20 মিটার, তাহলে আমরা পাচ্ছি 400 or v equal to 20 মিটার পার সেকেন্ড। সুতরাং 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ 19.6 মিটার। যেহেতু আমরা এখানে h এর মান 19.6 মিটার ধরেছি, তাই আমরা যদি প্রকৃত h এর মান বসিয়ে ক্যালকুলেশন করতাম তাহলে আমাদের v এর মান আসতো 19.6 মিটার। এখানে যেহেতু আমরা 20 মিটার ধরে করেছি ক্যালকুলেশন, তাই v এর মান এখানে 20 মিটার পার সেকেন্ড এসেছে। এক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় কাছাকাছি যে ভ্যালুটি আসবে সেটি নিতে হবে। নেক্সট 9 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে বলা হয়েছে অবাধে পতনশীল একটি বস্তু তার গতির প্রথম 3 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেই একই দূরত্ব গতির শেষ সেকেন্ডে অতিক্রম করে। তো আমরা এখানে ধরে নিচ্ছি বস্তুটির পতনকাল t এবং দেখো প্রশ্নে বলে দেওয়া আছে অবাধে পতনশীল, অর্থাৎ বস্তুটির প্রাথমিক বেগ 0। এখন বস্তুটি দ্বারা প্রথম 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের জন্য আমরা h equal to ut প্লাস হাফ অফ gt স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করব। তো এখানে দেখো বস্তুর প্রাথমিক বেগ 0, অর্থাৎ 0 ইন্টু টি প্লাস হাফ এবং জি এর মান আমরা যদি 10 ধরে নিই ইন্টু 3 স্কোয়ার, কারণ এখানে টি এর মান 3 সেকেন্ড। সুতরাং h ইকুয়াল টু আমরা পাচ্ছি হাফ 10 ইন্টু 9
ইকুয়াল টু 45 মিটার। সুতরাং বস্তুটি শেষ সেকেন্ডে 45 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির পতনকাল টি হলে t-1 তম সেকেন্ডে বস্তুটি 45 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমরা জানি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা st ইকুয়াল টু u প্লাস হাফ অফ a 2t-1। এখন উলম্ব গতির ক্ষেত্রে t-1 তম সেকেন্ডে ফর্মুলাটি হবে ht-1 ইকুয়াল টু, এখানে দেখো যেহেতু বস্তুর প্রাথমিক বেগ 0 তাই আমরা 0 বসিয়ে পাচ্ছি হাফ অভিকর্ষ ত্বরণের মানে এখানে g 2t-1 -1। পরের লাইনে or 45 ইকুয়াল টু হাফ ইন্টু g এর মান যদি আমরা 10 বসাই পাচ্ছি 2t-2 -1। যেহেতু আমাদের শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং প্রথম 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সমান, তাই আমরা এখানে ht-1 এর জায়গায় 45 বসিয়েছি। পরের লাইনে 45 ইকুয়াল টু 5 2t-3 or 9 equal to 2t-3 or 2t equal to 12 or t equal to 6। তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে 6 সেকেন্ড, অপশন ডি। নেক্সট 10 নম্বর প্রশ্নটিতে দেখো এখানে বলা হয়েছে পৃথিবীতে যে কোনো নির্দেশ তন্ত্র কি হবে। তো পৃথিবীতে যে কোনো নির্দেশ তন্ত্র অজড়ত্বীয় হবে। তার কারণ অজড়ত্বীয় নির্দেশ তন্ত্রের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে ত্বরণ সহ গতিশীল যে কোনো নির্দেশ তন্ত্রকে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র বলে। আবার জড়ত্বীয় নির্দেশ তন্ত্রের সংজ্ঞা অনুযায়ী স্থির অথবা সমবেগে গতিশীল নির্দেশ তন্ত্রকে জড়ত্বীয় নির্দেশ তন্ত্র বলে। অর্থাৎ নির্দেশ তন্ত্রের উপর মোট লব্ধি বল 0 হতে হবে। এখন পৃথিবী যেহেতু নিজ অক্ষের সাপেক্ষে আবর্তনশীল, তাই পৃথিবীর ঘূর্ণন একটি বাহ্যিক বলের সৃষ্টি করে যা বস্তুর গতিকে ত্বরান্বিত করে এবং নির্দেশতন্ত্রটি অজড়ত্বীয় হয়ে ওঠে। সুতরাং পৃথিবীতে যে কোনো নির্দেশতন্ত্রই হবে অজড়ত্বীয়। অতএব 10 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। তো এই হলো রিটেস্ট সিরিজ 2024 এর এক্সাম 3 এর পরীক্ষার ডিটেল সলিউশন। এর পরের ভিডিওতে আমরা এক্সাম 4 এর প্রশ্নগুলির ডিটেল সলিউশন করব। তো আজ এই পর্যন্ত। ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রীরা।